শুরু করতে চলেছি দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের আরেকটি অধ্যায়, অঙ্গজ জনন। আগের ভিডিওতে আমরা অযৌন জনন সম্পর্কে জেনেছি, বিভিন্ন প্রকারের যে অযৌন জনন সেটা কিভাবে ঘটছে সে সম্পর্কে আমরা জেনেছি। আজকের ভিডিওতে জানবো আমরা অঙ্গজ জনন কিভাবে ঘটছে, এই পুরো পদ্ধতিটা আমরা আজকে জেনে নেব। তো পুরো পদ্ধতিতে যাওয়ার আগে একবার বলে দেওয়া ভালো যে অঙ্গজ জনন বলতে আমরা কি বুঝি। অঙ্গজ জনন হলো সেই প্রকৃতির জনন যেখানে জনিত্রী জীবদেহের কোনো অংশ জীবদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে কোষ বিভাজনের মাধ্যমে অনুকূল পরিবেশে নতুন জীব সৃষ্টি করে, তাকে আমরা বলি অঙ্গজ জনন। তো সেই অঙ্গজ জনন দুটো ভাবে আমাদের ঘটতে দেখা যায় পৃথিবীতে। এক হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন এবং আরেকটি হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জনন এবং কৃত্রিম অঙ্গজ জনন। যখন এই অঙ্গজ জনন প্রাকৃতিকভাবে ঘটে, অর্থাৎ জীবদেহ কোনো প্রাকৃতিক কারণে বিচ্ছিন্ন হয়ে যায় এবং নতুন জীব সৃষ্টি করে, তখন তাকে আমরা বলবো প্রাকৃতিক অঙ্গজ জনন। কিন্তু এই অঙ্গজ জনন যখন আমরা কৃত্রিমভাবে ঘটাই তখন তাকে আমরা বলছি কৃত্রিম অঙ্গজ জনন। এখন আমরা জেনে নেব যে প্রাকৃতিক অঙ্গজ জনন কিভাবে ঘটে। প্রাকৃতিক অঙ্গজ জনন উদ্ভিদের তিনটে অংশের মাধ্যমে ঘটতে পারে। উদ্ভিদ দেহের তিনটে প্রধান অংশের মাধ্যমে ঘটতে পারে। 1 নম্বর মূলের দ্বারা ঘটতে পারে, 2 নম্বর পাতার দ্বারা ঘটতে পারে এবং 3 নম্বর কাণ্ড বা পরিবর্তিত কাণ্ডের মাধ্যমে ঘটতে পারে। তাহলে এই তিনটে জিনিস কিভাবে সাহায্য করে উদ্ভিদের অঙ্গজ জননে সেটা আমরা দেখে নিই। প্রথমে যেটা আমরা দেখব সেটা হলো মূলের দ্বারা অঙ্গজ জনন। এখানে কি ঘটে না, উদ্ভিদের যে মূল, সেই মূল অস্থানিক মুকুল সৃষ্টি করে। কোনো কোনো উদ্ভিদের মূল এরকম মোটা রসালো হয়ে ওঠে এবং তার উপরে দেখা যায় যে অস্থানিক মুকুল সৃষ্টি হচ্ছে। সেই মুকুল সহ মূলকে যদি আমরা মাটিতে রোপণ করি, সেখান থেকে নতুন চারা উদ্ভিদ সৃষ্টি হয় এবং এই উদ্ভিদগুলোর অঙ্গজ জনন সম্পন্ন হয়। তো আমরা দেখে নিই যে কোন কোন উদ্ভিদ এইভাবে জনন সম্পন্ন করে। তার মধ্যে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ছবিটা, এখানে দেখতে পাচ্ছি নতুন উদ্ভিদ তৈরি হয়েছে। এখানে একটা ছোট মুকুল সৃষ্টি হয়েছে, এই মুকুলটা থেকে উদ্ভিদ সৃষ্টি হবে এবং এর গা থেকে অসংখ্য মূল, ছোট ছোট সরু সরু মূল সৃষ্টি হতে দেখা যাচ্ছে। এটা পুরোটাই লাল রঙের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই হলো একটা মূল। এটা হলো রাঙা আলু, যেটাকে আমরা লাল আলু বলে থাকি। এর ক্ষেত্রে কি হচ্ছে, এরকম অস্থানিক মুকুল সৃষ্টি হচ্ছে, যেটা আমরা যদি এখান থেকে এটাকে হাফ করে নিয়ে যদি মাটিতে দুটো জায়গায় রোপণ করি, তাহলে এদিক থেকে একটা উদ্ভিদ এবং এদিক থেকে আরেকটা নতুন চারা উদ্ভিদ সৃষ্টি হয়। ঠিক একইভাবে ডালিয়ার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা যে ডালিয়ার যে মূল, এই মূলগুলো এরকম রসালো মোটা মোটা হয়ে ওঠে। এই মূলের অংশগুলোকে যদি আমরা আলাদা করে নিয়ে মাটিতে আলাদা আলাদা ভাবে রোপণ করি, তাহলে এক একটা মূলের এই রসালো অংশ থেকে নতুন ডালিয়া উদ্ভিদ উৎপন্ন হতে দেখা যায়। তাহলে এই দুটো উদ্ভিদ, রাঙা আলু এবং ডালিয়া, এছাড়া আরো অনেক উদ্ভিদ আছে যারা মূলত এগুলো আমাদের পরিচিত, যে সমস্ত উদ্ভিদগুলো এই মূলের মাধ্যমে অস্থানিক মুকুল সৃষ্টি করে এবং সেখান থেকে নতুন চারা উদ্ভিদ উৎপন্ন হয়। পাতার মাধ্যমে কিভাবে হয়, এখানে আমরা একটা পাতার ছবি দেখতে পাচ্ছি। এটা পাথরকুচির পাতা। এছাড়া বিগোনিয়ার পাতাতেও ওই একই ঘটনা ঘটতে দেখা যায়। তো এখানে কি ঘটে না, পাথরকুচির পাতার যে কিনারা, সেই কিনারা বরাবর দেখা যায় অসংখ্য অস্থানিক মুকুল সৃষ্টি হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সবুজ রঙের যে জিনিসগুলো দেখানো হয়েছে, এগুলো মুকুল, কাণ্ডজ মুকুল, এবং এখান থেকে মূলজ মুকুল সৃষ্টি হচ্ছে নিচের দিকে কালো কালো রঙের। এই অংশগুলো এটা মাতৃপাতা বা মাতৃদেহের উপরে এই সমস্ত মুকুলগুলো সৃষ্টি হয়েছে। এই মুকুলগুলো যদি উপযুক্ত পরিবেশ পায়, তাহলে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে এবং সেখান থেকে নতুন চারা উদ্ভিদ সৃষ্টি হয়। তো এই মুকুলগুলো এরকম ধীরে ধীরে বড় হতে থাকে, পরিণত হতে থাকে, চারা উদ্ভিদ সৃষ্টি করতে থাকে। তারপরে এটা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ধরা যাক এইটাই মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, গিয়ে পাশে মাটিতে পড়বে এবং সেখান থেকে নতুন পাথরকুচি সৃষ্টি হবে।
তাহলে এইভাবে পাতার মাধ্যমেও এখানে উদ্ভিদ প্রাকৃতিকভাবে অঙ্গজ জনন সম্পন্ন করতে পারে। এবার আমরা চলে আসব আমাদের কাণ্ডের মাধ্যমে কিভাবে অঙ্গজ জনন ঘটছে সেটা দেখব। কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন, এখানে প্রথমেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে বাল্ব। এগুলো প্রত্যেকটাই, এখানে যা যা ছবি আছে এই লাল দাগের এদিক পর্যন্ত, এটা প্রত্যেকটাই হচ্ছে কাণ্ডের মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ জনন। তোমরা বুঝতেই পারছো ছবিটা একটু হ্যাপাজার্ড করে আঁকা, একটু বোঝার চেষ্টা করবে। আমি এক একটা অংশকে কালো দিয়ে বর্ডার করে দিয়েছি। অনেকগুলো অংশের মাধ্যমে অঙ্গজ জনন ঘটছে এবং প্রত্যেকটাই হচ্ছে কাণ্ডের পরিবর্তিত রূপ, অর্থাৎ এটা কিন্তু সচরাচর এই কাণ্ডগুলো আমরা চিনি না। খুব আশ্চর্যের বিষয়, যেমন ধরো এখানে আলু বা এখানে আমি ওলের ছবি এঁকেছি বা আদার ছবি এঁকেছি, এগুলো কিন্তু প্রত্যেকটাই কাণ্ড উদ্ভিদের এবং এই কাণ্ডগুলো থেকে নতুন মুকুল সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হচ্ছে। কি অদ্ভুত ব্যাপার যে পরিবর্তিত কাণ্ড, এটা কিন্তু সাধারণ কাণ্ড নয়। যেমন প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে পেঁয়াজের ক্ষেত্রে বাল্ব দেখব। এই অংশটাকে বলা হচ্ছে বাল্ব। এর বাইরের দিকে এগুলো শল্কপত্র, যেটা আমরা পেঁয়াজের শল্কপত্রটা খেয়ে থাকি। নিচের দিকে এটা কাণ্ডের মতন একটা অংশ এবং এখান থেকে অসংখ্য মূল সৃষ্টি হচ্ছে। এই রকম পেঁয়াজ আমরা বাজার থেকে কিনে আনি। তোমরা যদি এই পেঁয়াজটাকে এভাবে একটা জলের মধ্যে, অল্প জলের মধ্যে বা ভিজে মাটি বা বালির মধ্যে বসিয়ে রাখো, দেখবে এখান থেকে অসংখ্য সাদা সাদা নতুন মূল সৃষ্টি হচ্ছে। এই মূলটা সৃষ্টি হওয়ার পর এটাকে যদি তোমরা নিয়ে গিয়ে মাটিতে বসিয়ে দাও, দেখবে ওখান থেকে একটা পেঁয়াজের গাছ সৃষ্টি হচ্ছে এবং এখান থেকে এরকম মাঝখান থেকে একটা মুকুল সৃষ্টি হয়, যেটা এই কাণ্ড থেকে উঠে আসে। অর্থাৎ পেঁয়াজের কাণ্ড অংশ কিন্তু এই জায়গাটা, এবং এগুলো হচ্ছে পাতা, শল্কপত্র বলা হয় এদেরকে। এবং এখান থেকে বৃদ্ধিপ্রাপ্ত মূল তৈরি হচ্ছে, নিচের দিকে ঝুরি ঝুরি মতন, এবং উপরে মুকুল সৃষ্টি হচ্ছে, কাণ্ডজ মুকুল তৈরি হচ্ছে এবং এখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হতে পারে। এটাকে বলা হচ্ছে পেঁয়াজের বাল্ব। এছাড়া এরকম জিনিস আমরা রসুনের ক্ষেত্রেও দেখতে পাই। দ্বিতীয় যেটা হচ্ছে রাইজোম, এটাকে বাংলায় বলা হয় গ্রন্থি কন্দ বা গ্রন্থি কাণ্ড। গ্রন্থি কেন? কারণ এর গায়ের উপরে অসংখ্য গাঁট গাঁট মতন থাকে। এটা আদার একটা ছবি এঁকেছি আমি, তোমরা আদা নিশ্চয়ই দেখেছো যে আদার গায়ে অসংখ্য গাঁট গাঁট মতন জায়গা থাকে বা গ্রন্থি থাকে। এগুলোকে অনেক সময় পর্বও বলা যেতে পারে। প্রতিটা পর্ব থেকেই দেখা যায় মূল সৃষ্টি হতে এবং এই পর্বগুলো থেকে নতুন মুকুল সৃষ্টি হতে দেখা যায় এবং সেই মুকুলগুলো থেকে নতুন চারা উদ্ভিদ সৃষ্টি হয়। প্রতিটা পর্ব বা গ্রন্থিকে যদি আমরা আলাদা করে কোনো কারণে এটা আলাদা হয়ে যায়, তাহলে সেখান থেকে কিন্তু প্রতিটা জায়গা থেকে নতুন নতুন উদ্ভিদ সৃষ্টি হতে পারে। আদা যদি বাড়িতে বেশ কয়েকদিন এনে ফেলে রাখা যায়, দেখবে ওর থেকে এরকম মুকুল সৃষ্টি হচ্ছে। তাহলে আদা রাইজোমের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। রাইজোম হলো আদার কাণ্ড, পরিবর্তিত কাণ্ড। যেমন বাল্ব হলো এই যে অংশটা, এই জায়গাটা হলো পেঁয়াজের পরিবর্তিত কাণ্ড, ঠিক সেরকমই আদা হলো, এই রাইজোম হলো আদার পরিবর্তিত কাণ্ড। পরবর্তী যেটা সেটা হচ্ছে কর্ম বা গুড়ি কন্দ বলা হয় এটাকে। সাধারণত ওলের ক্ষেত্রে বা মানকচুর ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখতে পাই। এখানে আমি একটা ওলের ছবি এঁকেছি। ওলের গায়ে এরকম গোল গোল অসংখ্য দাগ দেখতে পাই। এই দাগগুলো হচ্ছে গ্রন্থি। এখানে বলা হচ্ছে কি বৃত্তাকার গ্রন্থি। বৃত্তাকার গ্রন্থি থেকে কিন্তু মূল সৃষ্টি হতে পারে এবং এখান থেকে নতুন করে কাণ্ডজ মুকুল সৃষ্টি হতে পারে এবং সেখান থেকে নতুন চারা উদ্ভিদ সৃষ্টি হতে পারে। তাহলে কর্মের মাধ্যমে এটা হচ্ছে ওল গাছের কাণ্ড, আর উপরে যেটা আমরা দেখতে পাই ওটা ওল গাছের পাতা, ওটা কিন্তু কাণ্ড নয়, কাণ্ড হচ্ছে এটা। এখান থেকে নতুন চারা উদ্ভিদ কিন্তু সৃষ্টি হতে পারে। এরপরে আমরা চলে আসবো টিউবার বা গ্রন্থি কাণ্ড, স্ফীতকন্দ, সরি গ্রন্থি কাণ্ড না, স্ফীতকন্দ। টিউবার বা স্ফীতকন্দ। গ্রন্থি কাণ্ড হচ্ছে রাইজোম, এটা হলো স্ফীতকন্দ। আলুর ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাওয়া যায়। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে আলু কিনে এনে যদি বাড়িতে বেশ কিছুদিন ফেলে রাখা যায়, তাহলে তার এরকম গায়ে থেকে সাদা সাদা রঙের কিছু কিছু জিনিস তৈরি হয়। এগুলো হলো তার মুকুল। কোথা থেকে তৈরি হয় না, আলুর গায়ে দেখবে এরকম গর্ত গর্ত মতন ছোট ছোট কিছু জায়গা থাকে। এই জায়গাগুলোকে বলা হয় আলুর চোখ। প্রতিটা চোখ থেকে মুকুল সৃষ্টি হয়
কোনো কারণে ওই চোখগুলো যদি আলুর দেহ থেকে আলাদা হয়ে যায়, ওই চোখ নিয়ে যদি আলুটা কোনো কারণে কেটে কেটে ছোট খণ্ডে পরিণত হয়, প্রতিটা খণ্ড থেকে মুকুল সৃষ্টি হয় এবং প্রতিটা মুকুল থেকে কিন্তু নতুন চারা গাছ সৃষ্টি হতে পারে। তাহলে আলুর ক্ষেত্রে এই টিউবার বা স্ফীতকন্দের মাধ্যমে কিন্তু আলু বংশ বিস্তার করে থাকে। এটা হলো এক ধরনের পরিবর্তিত কাণ্ড। নেক্সট আমরা আরো কতগুলো জিনিস দেখব, রানার, অফসেট, স্টোলন এবং সাকার। রানার বা ধাবক, এই স্টোলন এবং সাকারকেও অনেক সময় রানার বলে উল্লেখ করা হয়, কারণ এটা গঠনগতভাবে অনেকটা একই রকম, কিছুটা আলাদা। কোনো কোনো বইতে সেজন্য রানার, সাকার এবং স্টোলনকে একসাথে একটা গ্রুপে রানারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার কোনো কোনো বিজ্ঞানী বলছেন যে না, রানার, স্টোলন এবং সাকারের মধ্যে কিছু পার্থক্য আছে। তো আমি সেই জন্য পার্থক্যটাকে ধরেই তিনটে জিনিসকে আলাদা করার চেষ্টা করেছি। তোমরা আলাদা করেই মনে রাখার চেষ্টা করবে। রানার সাধারণত দুর্বা ঘাসের ক্ষেত্রে দেখা যায়, এছাড়া আমরুল শাক বলে যে জিনিসটাকে, নিশ্চয়ই তোমরা জানো, বা শুষ্নি শাক বলে যে জিনিসটাকে, তার মধ্যেও এই রানার দেখতে পাওয়া যায়। থানকুনি পাতা, যেটা আমরা দেখি কোনো জলা জায়গায় হয়ে আছে, জলা জায়গার পাশে, সেখানেও কিন্তু এই রানার দেখতে পাওয়া যায়। রানারটা কি না, দুটো গ্রন্থি বা দুটো পর্বের মধ্যে কানেকশন, প্রতিটার ক্ষেত্রে তাই, দুটো পর্বের মধ্যে কানেকশন। এটা একটা কাণ্ড, এটা একটা পরিবর্তিত কাণ্ড। এখান থেকে কি হচ্ছে না, পাতা সৃষ্টি হচ্ছে। ঠিক যেমন ভাবে আমরুল শাক, শুষ্নি শাক বা থানকুনি, এদের ক্ষেত্রে যেমন আমরা পর্ব থেকে পাতা সৃষ্টি হতে দেখি এবং পর্বগুলোকে কানেক্ট করছে যে কাণ্ডের অংশ, তাকে আমরা বলছি পর্বমধ্য, এবং এটাও কিন্তু একটা পরিবর্তিত কাণ্ড। এবার একটা জিনিস চিন্তা করো যে আমি কেন এখানে পাতার সংখ্যাটা কম দিয়েছি, এখানে পাতার সংখ্যা বেশি দিয়েছি। তার কারণ হলো এইটা হচ্ছে পুরনো উদ্ভিদ বা এটা বয়স্ক উদ্ভিদ, এর থেকে এটা সৃষ্টি হয়েছে, অর্থাৎ এর থেকে এই রানারটা তৈরি হয়েছে, খানিকটা দূরে গেছে, মাটির সংস্পর্শে এসেছে, সেখান থেকে নতুন মূল এবং নতুন পাতা সৃষ্টি হয়েছে, আবার এখান থেকে এটা ওইদিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ সবচেয়ে পুরনো যে বা বয়স্ক যে উদ্ভিদগুলো সেগুলো আছে এদিকে, আর সবচেয়ে নবীন বা একদম ছোট চারা উদ্ভিদ যেগুলো সেগুলো আছে এদিকে। এইভাবে এটা পরপর পরপর এগিয়ে যায়, সেই জন্য এটাকে বলা হচ্ছে রানার, বা যে রান নিচ্ছে, দৌড়াচ্ছে, ধাবক। অর্থাৎ বংশ যে বিস্তার সেটা ঘটছে কিন্তু, বা জনন ঘটছে দুর্বার ক্ষেত্রে বা অন্য যে উদ্ভিদগুলোর নাম বললাম সেটা রানারের মাধ্যমে। ঠিক একইভাবে অফসেট, অফসেটটা আমরা দেখতে পাই কচুরি পানা বা টোপা পানা, এই জাতীয় পানাগুলোর ক্ষেত্রে। এগুলো কিন্তু বাতাবকাশ পূর্ণ হয় এবং সেই জন্য এগুলো ভেসে থাকতে পারে, জলের মধ্যে ভেসে থাকে। তো এখানেও আমরা একই জিনিস দেখতে পাবো, এখানেও পর্ব রয়েছে, দুটো পর্বের মধ্যে কানেক্ট করার জন্য রয়েছে অফসেট, বা এটাকে হ্রস্ব ধাবক বলা হয় বাংলায়। বাংলায় বলা হয় হ্রস্ব ধাবক বা খর্ব ধাবক। ছোট ছোট হয় এগুলো এবং মোটা হয়, এবং একটা থেকে একটা কচুরিপানা থেকে পরবর্তী কচুরিপানা সৃষ্টি হয়। তোমরা যদি কচুরিপানার এরকম একটা গাছ ধরে টানো, দেখবে একসঙ্গে 4, 5টা, 6টা, 10টা কচুরিপানা তোমার কাছের দিকে এগিয়ে চলে এলো। কেন এগিয়ে এলো? তার কারণ প্রতিটা কচুরিপানা কিন্তু একে অপরের সঙ্গে অফসেটের মাধ্যমে যুক্ত হয়ে আছে এবং এই অফসেটের মাধ্যমে তারা বংশ বিস্তার করছে। তুমি যেটা ধরে টানলে সেটা হচ্ছে সবচেয়ে বয়স্ক, তারপরে তার থেকে কম বয়স, তারপরে আছে তার থেকে কম বয়স, এইভাবে ধীরে ধীরে একদম শেষে যেটা আছে সেটা সবচেয়ে নবীন বা সবচেয়ে কম বয়স্ক কচুরিপানা। এইভাবে প্রতিটা কচুরিপানার এই অফসেটের শেষ প্রান্ত থেকে নতুন আরেকটা করে কচুরিপানা সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু এটাও এক ধরনের পরিবর্তিত কাণ্ড। এরপরে আমরা দেখবো স্টোলন, এটাকে আমরা বলি বক্র ধাবক, বাংলায় বক্র বা বাঁকা, সেই জন্য বক্র ধাবক। এই স্টোলন দেখা যায় স্ট্রবেরির ক্ষেত্রে, এখানেও একই ঘটনা ঘটে, দুটো ওই পর্ব মধ্য রয়েছে, মাঝখানে পর্ব মধ্য রয়েছে, এটা একটু বেঁকে উপরের দিকে উঠে আসে, সেই জন্য এটা আলাদা করে একটা নামকরণ করা হয়েছে স্টোলন। স্ট্রবেরির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এটা হলো এক ধরনের পরিবর্তিত কাণ্ড। নেক্সট সাকার, এর ক্ষেত্রে এটা মাটির তলা দিয়ে যাচ্ছে, এগুলো যেমন প্রত্যেকটা মাটির উপর দিয়ে বা আমরা চোখে দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু এটা আমরা চোখে দেখতে পাই না। তার কারণ হলো এটা মাটির তলা দিয়ে যাচ্ছে। আমরা দেখি যে একটা কলা গাছ থেকে দ্বিতীয় আরেকটা কলা গাছের সৃষ্টি হচ্ছে, তো সেটা কি করে হচ্ছে না, মাটির তলা থেকে ওর কাণ্ডটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে অন্য আরেকটি কলা গাছের সৃষ্টি করছে। এখান থেকে আবার সেই আমরা পর্ব মধ্য দেখতে পাচ্ছি, এখান থেকে মূল সৃষ্টি হচ্ছে এবং এখান থেকে কাণ্ডটা আবার পরিবর্ধিত হচ্ছে এবং সেখান থেকে পাতা তৈরি হচ্ছে। তাহলে এখানেও এটাকে আমরা বলছি সাকার। এটা কলা এই জাতীয় দু একটা গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সাকার হলো এক ধরনের পরিবর্তিত কাণ্ড।
তাহলে এই হচ্ছে এই আরেকটা পরিবর্তিত কাণ্ড যার মাধ্যমে উদ্ভিদ বা কলা গাছগুলো বংশ বিস্তার করে থাকে। নেক্সট হচ্ছে বুলবিল। এটা আমরা চুপড়ি আলুর ক্ষেত্রে দেখতে পাওয়া বা খাম আলু যেটাকে বলা হয় তার ক্ষেত্রেও দেখা যায়। তো এখানে কি হচ্ছে না, এই পর্ব মধ্য থেকে এরকম গোল গোল কিছু গঠন তৈরি হচ্ছে যাদেরকে বলা হচ্ছে বুলবিল। উপযুক্ত পরিবেশে বুলবিল থেকে নতুন চারা উদ্ভিদ সৃষ্টি হতে পারে এবং এখান থেকে অস্থানিক মুকুল তৈরি হয় এবং সেখান থেকে নতুন চারা উদ্ভিদ সৃষ্টি হয়। তাহলে প্রত্যেকটাই বুলবিলও হলো এক ধরনের পরিবর্তিত কাণ্ড। তাহলে এখানে আমরা যে কটা জানলাম 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা যে অংশ দেখলাম আমরা, প্রত্যেকটাই কিন্তু কাণ্ডের পরিবর্তিত রূপ এবং কাণ্ডের এই পরিবর্তিত রূপের মাধ্যমে এই উদ্ভিদগুলো বংশ বিস্তার করে থাকে। তাহলে এই পর্যন্ত হলো আমাদের প্রাকৃতিক অঙ্গজ জনন। অর্থাৎ প্রাকৃতিক অঙ্গজ জনন তাহলে তিন ভাবে হতে পারে। এক হচ্ছে মূলের দ্বারা, 2 নম্বর হচ্ছে পাতার মাধ্যমে, 3 নম্বর হলো কাণ্ডের মাধ্যমে, এবং এই 3 পদ্ধতিতে প্রাকৃতিক অঙ্গজ জনন ঘটে থাকে। এবার আমরা চলে আসব কৃত্রিম অঙ্গজ জননে। কৃত্রিম অঙ্গজ জনন, কৃত্রিম অঙ্গজ জনন যেটা আমরা কৃত্রিম ভাবে ঘটাচ্ছি। এখানেও কিন্তু উদ্ভিদের বিভিন্ন দেহাংশ নিয়ে ঘটছে ঘটনাটা, সেই জন্য এটাকে অঙ্গজ জনন আমরা বলতে পারছি এবং আমরা এটা কৃত্রিম ভাবে বা জোর করে ঘটাচ্ছি, এটা প্রাকৃতিক ভাবে ঘটছে না, সেই জন্য এটাকে আমরা বলতে পারি কৃত্রিম অঙ্গজ জনন। প্রথমেই যে কৃত্রিম অঙ্গজ জনন আমরা দেখব সেটা হচ্ছে কাটিং। কাটিং বা যেটাকে আমরা বলছি শাখা কলম। শাখা কলম মানে কি না, যেখানে উদ্ভিদের কোনো একটা শাখা কেটে আমরা মাটিতে, নরম মাটিতে সার টার দিয়ে বসিয়ে দিচ্ছি এবং সেখান থেকে দেখা যাচ্ছে নতুন মূল সৃষ্টি হচ্ছে। এটা খুব ঘটে জবা গাছের ক্ষেত্রে। আমরা যদি বাড়িতে জবা গাছ লাগাতে চাই তাহলে কারোর বাড়ি থেকে একটা ছোট ডাল কেটে এনে সেটাকে আমরা মাটিতে সার বা মাটি দিয়ে, এবং সবচেয়ে ভালো হয় যদি মাটিতে বসানোর আগে কৃত্রিম অক্সিনের দ্রবণের মধ্যে যদি আমরা ওই কাটা অংশটাকে ডুবিয়ে নিয়ে মাটিতে বসাই তাহলে খুব দ্রুত ওখান থেকে মূল সৃষ্টি হয় এবং ওই ডালটা ধীরে ধীরে একটা গাছে পরিণত হয়। তো এটা গোলাপের ক্ষেত্রেও করা যেতে পারে, জবার ক্ষেত্রেও করা যেতে পারে। এটাকে বলা হচ্ছে কাটিং বা শাখা কলম। 2 নম্বর হচ্ছে লেয়ারিং। লেয়ারিং কার ক্ষেত্রে করা হয় বা লেয়ারিং এর এটার বাংলা শব্দ হচ্ছে দাবা কলম। কলম পদ্ধতি, দাবা কলম। দাবা কলম কি করা হয় এখানে না, এখানে যে উদ্ভিদটার কলম আমি করব তার একটা নরম ডালকে বাঁকিয়ে মাটির মধ্যে ঢুকিয়ে নেওয়া হয় এবং কিছু একটা দিয়ে মাটির তলায় চেপে রাখার ব্যবস্থা করা হয়। এর গায়ের ছালটা একটু চেঁচে দিতে হয়, সেখানে একটু যদি আমরা অক্সিনের দ্রবণ দিয়ে দিতে পারি এবং এখানে সার মাটি ফাটি দিয়ে যদি এটাকে মাটির মধ্যে চেপে বসিয়ে রাখা যায় তাহলে কিছুদিন পরে দেখা যায় এখান থেকে মুকুল সৃষ্টি হচ্ছে। এইবারে এখান থেকে এই ডালটাকে কেটে নিতে হবে এরকম পজিশন থেকে, যাতে করে এটা এই মাতৃ উদ্ভিদ থেকে আলাদা হয়ে যায়। তারপরে এটাকে পুরো মাটি সমেত তুলে নতুন জায়গায় রোপণ করলে সেখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হতে পারে। এটা কার ক্ষেত্রে হয় না, লেবুর ক্ষেত্রে হয়। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে দাবা কলম বা লেয়ারিং পদ্ধতি। তৃতীয় যে কলমের পদ্ধতি সেটাকে বলা হচ্ছে গ্রাফটিং। গ্রাফটিং জিনিসটা কি না, এটাকে এখানে অন্য একটা উদ্ভিদের অংশকে অন্য আরেকটা উদ্ভিদের গায়ে এনে বসানো হচ্ছে। এটাকে বাংলায় বলা হয় জোড় কলম। জোড় কলম কি জোড়া হচ্ছে না, দুটো আলাদা উদ্ভিদকে জোড়া হচ্ছে। আমি এখানে সবুজ রং দিয়ে এবং লাল রং দিয়ে দুটো অংশকে দেখানোর চেষ্টা করেছি, দুটো আলাদা উদ্ভিদ। নিচের দিকের যে লাল অংশটা, এই লাল রঙের উদ্ভিদটাকে বলা হচ্ছে স্টক এবং উপরের দিকের অংশ যে সবুজ যেগুলো সেগুলোকে বলা হচ্ছে সিয়ন। সিয়নটাই হচ্ছে আমার আসল উদ্ভিদ, যেটাকে আমি কলম করতে চাইছি বা যেটাকে আমি বাঁচিয়ে রাখতে চাইছি। নিচের অংশটা কি জন্য, নিচের অংশটা শুধু জীবিত উদ্ভিদ হিসাবে, যেহেতু এর মূল রয়েছে মাটির তলায় এবং ও জল সাপ্লাই করবে বা প্রয়োজনীয় যে নিউট্রিয়েন্টস বা পুষ্টি উপাদান সেগুলো সাপ্লাই করবে বলে এই নিচের স্টকটার প্রয়োজন হচ্ছে। স্টকটার কোনো বৈশিষ্ট্য কিন্তু আমরা এই উদ্ভিদটাতে পাবো না। এখান থেকে যে গ্রাফটিং বা জোড় কলমের মাধ্যমে যে উদ্ভিদটা আমি পাবো তাতে কিন্তু এই স্টক বা লাল রঙের যে অংশটা যেটা নিচের দিকে আছে তার কোনো বৈশিষ্ট্য পাবো না। আমরা কোন বৈশিষ্ট্যটা পাবো, যেটাকে উপরে বসানো হচ্ছে অর্থাৎ যেটা সিয়ন, তার বৈশিষ্ট্যটা আমি উৎপন্ন উদ্ভিদের মধ্যে পাবো। অর্থাৎ সিয়ন হচ্ছে সেই অংশটা যাকে আমি কলম করতে চাইছি, আর যার মাধ্যমে কলম করছি সেটাকে আমি বলছি স্টক।
তাহলে এই হচ্ছে গ্রাফটিং। গ্রাফটিং কখন করা হয় বা কোন কোন উদ্ভিদের মধ্যে করা হয় না, একই গণভুক্ত অর্থাৎ জেনাসটা এক হতে হবে উদ্ভিদের, সেই দুটো উদ্ভিদের মধ্যেই একমাত্র গ্রাফটিং করা সম্ভব। অন্য জেনাস যদি আলাদা হয়ে যায়, প্রজাতির মধ্যে হলে তো খুবই ভালো, একই জেনাসের মধ্যে বা একই গণভুক্ত উদ্ভিদ হলে তাদের মধ্যে গ্রাফটিং করা সম্ভব, কিন্তু যদি তাদের গণ বা প্রজাতি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু গ্রাফটিং হবে না বা জোর লাগবে না। তো এখানে গ্রাফটিং এর 5টা পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি। একদম প্রথমে যেটা দেখছি এটা হচ্ছে টাং গ্রাফটিং। এখানটাতে এরকম খাঁজ তৈরি করা হয় সিয়ন এবং স্টক দুটোতেই, এবং তারপরে ওটাকে এর উপরে বসিয়ে ভালো করে ওখানে বসানোর আগে কিছুটা ওই কৃত্রিম অক্সিজেন ছিটিয়ে দিতে হয় যাতে এখানে কোষ বিভাজনটা সঠিক পরিমাণে হয় এবং খুব সহজে জোড়া লাগে, এবং তারপরে এখানে কিছু মাটি সার দিয়ে এই জায়গাটাকে বস্তা দিয়ে জড়িয়ে দড়ি দিয়ে ভালো করে টাইট করে বেঁধে দিতে হয়। তাতে করে কি হবে না, এ দুটো খুব সহজে এখানে জোড় লেগে যাবে, এবং যেহেতু অক্সিজেনটা এখানে দেওয়া আছে তাই এখানে কোষ বিভাজনটা খুব দ্রুত হবে। এবং অক্সিজেন ছাড়াও অন্যান্য উদ্ভিদ হরমোন, এখন অনেক আধুনিক উদ্ভিদ হরমোন বেরিয়েছে যেগুলো উদ্ভিদের কোষ বিভাজনকে ত্বরান্বিত করে, সেগুলো এখানটায় দেওয়া যেতে পারে। ঠিক একইভাবে ওয়েজ গ্রাফটিং, এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম খাঁজ তৈরি করা হয়। এই সাইডের যেগুলো সবুজ রঙের জিনিসটার দুদিকে অর্থাৎ সিয়নের দুদিকে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো জাস্ট কিছুই না, একটা মুকুল। এটা একটা যে জীবিত উদ্ভিদ সেটা বোঝানোর জন্য এইভাবে সাইডের দিকে আমি দুটো পাশে মুকুলের ছবি এঁকে দিয়েছি। এখানেও যে ঘটনাটা ঘটছে ওয়েজ গ্রাফটিং এর ক্ষেত্রে এরকম খাঁজ তৈরি করা হয়, তারপরে সিয়নটাকে স্টকের সঙ্গে আটকে দেওয়া হয়, তার আগে উদ্ভিদ হরমোনের একটু দ্রবণ ছিটিয়ে দেওয়া হয়, দিয়ে তারপরে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হয়। ক্রাউন গ্রাফটিং, এখানেও দেখতে পাচ্ছ যে একটা বড় স্টক রয়েছে, তার উপরে একাধিক সিয়ন আমরা বসাতে পারছি, এবং এখানে খাঁজের মধ্যে এটাকে বসানো হবে, তারপরে ওই একই পদ্ধতি দড়ি দিয়ে বাঁধা হবে এবং তার আগে একটু হরমোনের দ্রবণ ছিটিয়ে দেওয়া হবে। এটাকে বলা হচ্ছে অ্যাপ্রোচ গ্রাফটিং বা অ্যাপ্রোচ জোড় কলম। এখানে কি হচ্ছে দেখো, এখানে একটা টবের মধ্যে রাখা গাছ, এখানে কিন্তু গাছটাকে আলাদা করে কাটা হচ্ছে না, এই গাছের জাস্ট ছালটাকে চেঁচে দিয়ে এই গাছটারও ছালটাকে চেঁচে দিয়ে দুটোকে একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। যখন এটা জুড়ে যাচ্ছে তখন এটাকে এখান থেকে মাতৃ উদ্ভিদ থেকে আলাদা করে ওর সঙ্গে রেখে দেওয়া হচ্ছে এবং ওই টব থেকে নতুন জায়গায় উদ্ভিদটাকে রোপণ করা হচ্ছে। এটাকে বলা হচ্ছে অ্যাপ্রোচ গ্রাফটিং। এখান থেকে কেটে নেওয়া হচ্ছে, অর্থাৎ এইটাকে আমি, এটা হচ্ছে আমার সিয়ন, এই লালটা হলো স্টক। লালটা আমার কোনো কাজে লাগবে না, আমার কাজে লাগবে এই সিয়নটা, অর্থাৎ এটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এখান থেকেই আমি নতুন চারা উদ্ভিদ, আমার প্রয়োজনীয় উদ্ভিদটাকে সংগ্রহ করতে পারবো। আরেকটাকে বলা হচ্ছে বার্ড গ্রাফটিং। গ্রাফটিং অ্যাকচুয়ালি 3 রকম, এই 1, 2, 3, 4 অর্থাৎ টাং গ্রাফটিং, ওয়েজ গ্রাফটিং, ক্রাউন গ্রাফটিং এবং অ্যাপ্রোচ গ্রাফটিং, এই 4টে গ্রাফটিংকে বলা হচ্ছে সিয়ন গ্রাফটিং এবং এইটাকে বলা হচ্ছে বার্ড গ্রাফটিং। এই 2 ধরনের গ্রাফটিং বা জোড় কলম পদ্ধতি আমরা এখন করে থাকি। সিয়ন গ্রাফটিং 1, 2, 3, 4 এবং এটা হচ্ছে বার্ড গ্রাফটিং। সিয়ন, এই বার্ড গ্রাফটিং এ কি হয়, বার্ড গ্রাফটিং এর এখানটাতে একটা সিয়নের একটা অংশকে কেটে নেওয়া, একটা বার্ড বা একটা মুকুলকে কেটে নেওয়া হয়। ধরা যাক এই মুকুলটাকে এখান থেকে কেটে নেওয়া হচ্ছে, স্টক যেটা হবে তার কাণ্ডের মাঝখানে টি আকৃতির, এই যে টি এর মতন দেখো অনেকটা লাল রঙের টি একটা এঁকেছি আমি, এটাকে আমি একটু নীল রং করে দিই তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এই যে টি এর মতন একটা গঠন এখানে কেটে নেওয়া হয়েছে। এই বার্ড বা মুকুলটাকে এখান থেকে কেটে নিয়ে এর মধ্যে বসিয়ে দিয়ে এখানে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এবং তার আগে এখানটায় ওই হরমোন স্প্রে করে দেওয়া হয়েছে। কিছুদিন পরে দেখা যাবে এখান থেকে নতুন চারা উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, যে চারা উদ্ভিদটাকে আমরা আমাদের পরবর্তী ধাপে কাজে লাগাতে পারি। আরেকটা হয় সেটাকে বলা হচ্ছে পার্সিও গ্রাফটিং, সেটা আমি এখানে ছবি আঁকিনি। পার্সিও গ্রাফটিং এ যেটা হয় সেটা খাঁজ করা হয় সাইডে, অর্থাৎ একটা উদ্ভিদের পাশ থেকে গর্তটা করা হয়। আমি নিচে এইখানটা একটা ছোট করে একটু এঁকে দিই। আমি এখানে একটা পার্সিও গ্রাফটিং বা ল্যাটারাল গ্রাফটিং এর একটা ছবি এঁকেছি, তোমরা দেখতে পাচ্ছ যে এই এখানে পার্সিও গ্রাফটিংটা দেখো তোমরা একটু মন দিয়ে, তাহলে বুঝতে পারবে যে এখানে এই লালটা স্টক, সবুজটা সিয়ন এবং স্টকের পাশ থেকে একটা খাঁজ সৃষ্টি করে এই গ্রাফটিংটা করা হয়েছে। সিয়নটাকে ঢোকানো হয়েছে এবং এখানে ঢোকানোর আগে বা প্রবেশ করানোর আগে এখানে হরমোন ছিটিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে।
প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা যে গ্রাফটিং এর পদ্ধতি, প্রতিটা ক্ষেত্রে কিন্তু গ্রাফটিং করার আগে যখন ডালগুলোকে চেঁচে নেওয়া হচ্ছে বা কেটে নেওয়া হচ্ছে, তখন সেই কাটিংটা কিন্তু ক্যাম্বিয়াম পর্যন্ত হতে হবে। অর্থাৎ কাণ্ডের যে ক্যাম্বিয়াম অংশ, সেই ক্যাম্বিয়াম অংশ পর্যন্ত কিন্তু এই কাটিং গুলোকে করতে হবে বা চেঁচে নিতে হবে। তা না হলে কিন্তু জোড় বাঁধবে না। যেমন অ্যাপ্রোচ গ্রাফটিং এর ক্ষেত্রে আমরা দুটো ডালকে পাশাপাশি এনে যখন জোড় বাঁধাচ্ছি, তখন কিন্তু দুটো ডালেরই ক্যাম্বিয়াম পর্যন্ত কেটে নেওয়া হচ্ছে বা চেঁচে নেওয়া হচ্ছে, তারপর ওটাকে জোড় বাঁধানো হচ্ছে। যে কোনো ক্ষেত্রে, যেমন এখানে যখন চেঁচে নিচ্ছিলাম আমরা ডালটা, বা এখানেও দেখবো যে ডাল চেঁচে নেওয়ার ঘটনাটা যখন ঘটছে, তখনও কিন্তু সেই ক্যাম্বিয়াম পর্যন্ত চেঁচে নেওয়ার প্রয়োজন পড়ছে। তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফটিং বা জোড় কলম। এইবারে এখানে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে গুটি কলম। গুটি কলমে কি হচ্ছে, একটা পার্টিকুলার ডালকে আমরা চয়েস করছি এবং সেই ডালের উপরের যে ত্বক বা ছাল সেটাকে আমরা চেঁচে দিচ্ছি, সেই ক্যাম্বিয়াম পর্যন্ত চেঁচে দিচ্ছি। তারপরে মাটি, গোবর এবং সার দিয়ে এবং হরমোন ছিটিয়ে দিয়ে এখানে খড় দিয়ে, দড়ি দিয়ে জায়গাটাকে বেঁধে দেওয়া হচ্ছে। এর উপরে একটা মাটির ভাঁড়ে জল দেখা হচ্ছে, ফোঁটা ফোঁটা করে জল ফেলা হচ্ছে এর উপরে, এবং কিছুদিন পরে দেখা যাচ্ছে এখান থেকে অস্থানিক মুকুল সৃষ্টি হচ্ছে। তারপরে এখান থেকে এই ডালটাকে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন করে এটাকে যদি আমরা মাটিতে রোপণ করি, তাহলে দেখা যাবে এখান থেকে নতুন চারা উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। কার ক্ষেত্রে দেখা যায়, কার ক্ষেত্রে করা হয় না, আম, গোলাপ এই জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে গুটি কলম করা হয়ে থাকে। আর গ্রাফটিং যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে করা যেতে পারে। যে কোনো উদ্ভিদে যখন আমরা কৃত্রিম অঙ্গজনন করছি বা কলম তৈরি করছি, তখন আমরা এই কাজটা করতে পারি। তাহলে এই চারটে যে পদ্ধতি, কাটিং, লেয়ারিং, গ্রাফটিং এবং গুটি কলম, এই চারটে পদ্ধতিতে কলম করা হয়। কলম করা অর্থাৎ যে কৃত্রিম পদ্ধতিতে জনন ঘটানো, অঙ্গজ জনন ঘটানো উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে এই চারটে পদ্ধতিতে করা হয়। এবারে আমরা এই কলমের বাইরে আরেকটা পদ্ধতি, এটা খুব আধুনিক পদ্ধতি, যে পদ্ধতিতে এখন কৃত্রিম অঙ্গজ জনন ঘটানো হচ্ছে, সেটা হলো অনুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো কথাটার অর্থ হচ্ছে খুব ক্ষুদ্র, অর্থাৎ ক্ষুদ্র একটা অংশ নেওয়া হচ্ছে। কি সেটা, কোনো পর্ব থেকে একটা বার্ড বা একটা কুঁড়িকে নিয়ে নেওয়া হচ্ছে, বা একটা কোরককে নিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ মুকুল। যে মুকুল কথাটা আমরা বারবার ব্যবহার করছি, যে কোনো একটা উদ্ভিদের একটা মুকুল সংগ্রহ করা হচ্ছে, যেটা অতি ক্ষুদ্র, অর্থাৎ কলা বা টিস্যু বলি আমরা যেটাকে, সেইটাকে সংগ্রহ করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে এক্সপ্ল্যান্ট। এটা কি এই এক্সপ্ল্যান্টটা? এটা হতে পারে কোনো ভাজক কলা, হতে পারে কোনো প্যারেনকাইমা কলা। কোথা থেকে সংগ্রহ করা হচ্ছে না, যে উদ্ভিদের আমরা মাইক্রো প্রোপাগেশন করতে চাইছি সেই উদ্ভিদের পর্ব থেকে সংগ্রহ করা হচ্ছে। এই যে এক্সপ্ল্যান্ট, এটা টোটিপোটেন্ট হবে। টোটিপোটেন্ট জিনিসটা কি? টোটিপোটেন্ট হলো কোনো একটা কোষের বা কোনো একটা টিস্যুর একটা ক্ষমতা, যে ক্ষমতা দিয়ে সে একটা জীবদেহের যে কোনো কোষে পরিবর্তিত হতে পারে, জীবদেহের যে কোনো কোষে তৈরি করতে পারে। যেমন এখানে যে ভাজক কলার কোষ বা প্যারেনকাইমা কলার কোষটা আমরা সংগ্রহ করছি বা কলাটা সংগ্রহ করছি, সেটা একটা উদ্ভিদের যে কোনো কোষে নিজেকে পরিবর্তিত করে নিতে পারে, অর্থাৎ একটা গোটা উদ্ভিদ সে সৃষ্টি করতে পারে। যে কোনো কোষ কিন্তু একটা গোটা জীবদেহ সৃষ্টি করতে পারে না, তার মধ্যে এই ক্ষমতাটা থাকতে হবে, অর্থাৎ এই টোটিপোটেন্সি ক্ষমতাটা তার মধ্যে থাকতে হবে, তবেই সেই কোষটা একটা গোটা জীবদেহ তৈরি করতে পারবে। এটা উদ্ভিদের ক্ষেত্রেও ঠিক এবং প্রাণীদের ক্ষেত্রেও এই কথাটা সত্য। যেমন আমাদের ক্ষেত্রে জাইগোট, যে কোনো জীবের ক্ষেত্রে যে জাইগোট, জাইগোট থেকে একটা জীব সৃষ্টি হচ্ছে, অর্থাৎ সেই জাইগোটের মধ্যে ক্ষমতাটা আছে একটা সম্পূর্ণ জীবদেহ সৃষ্টি করার, তাই সে সৃষ্টি করতে পারছে। সেই ঘটনাটাকে বা সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে টোটিপোটেন্সি। তাহলে এক্সপ্ল্যান্টের মধ্যে সেই টোটিপোটেন্সিটা থাকবে, এবং সেই এক্সপ্ল্যান্টটাকে যদি আমরা কালচার করি বা কলাকর্ষণ করি, এই কলাকর্ষণ, এটাকে ইংরেজিতে বলা হয় টিস্যু কালচার। তো এই কলাকর্ষণ শব্দটা একটু খটোমটো বলে আমি টিস্যু কালচার কথাটাই সাধারণত ব্যবহার করতে বেশি অভ্যস্ত, কিন্তু যেহেতু তোমরা বাংলায় পরীক্ষা দেবে, তোমাদেরকে কলাকর্ষণ শব্দটা কিন্তু শিখতে হবে। কলাকর্ষণের মাধ্যমে এই এক্সপ্ল্যান্টকে একটা চারা গাছে পরিণত করা হবে। কলাকর্ষণ বা টিস্যু কালচার কোথায় করব, তাকে পুষ্টিটা পৌঁছে দেব কি করে? একটা কোষ বিভাজিত হতে গেলে
বা একটা ভাজক কলার কোষকে একটা চারা গাছে রূপান্তরিত করতে গেলে তাকে প্রচুর পরিমাণে পুষ্টি সাপ্লাই করতে হবে। সেই পুষ্টিটা আমি দেবো কিভাবে? সেই পুষ্টি আসছে এই পোষক দ্রবণ থেকে, যেটাকে বলা হচ্ছে কালচার মিডিয়াম বা কালচার সলিউশন, যার মধ্যে আমি কলাকর্ষণটা করব। এটা একটা তরল পদার্থ, সেই তরল পদার্থের মধ্যে আমি এই এক্সপ্ল্যান্টটাকে ডুবিয়ে রাখবো এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে বা অন্যান্য অনেক কিছু কাজ এখানে করতে হবে, তারপরেই কিন্তু এই কলাকর্ষণটা আমার সম্ভব হবে। তাহলে এই যে দ্রবণটা, এই দ্রবণের মধ্যে কি কি থাকবে না, পরিপোষক থাকবে অর্থাৎ নিউট্রিয়েন্টস থাকবে, পুষ্টি দ্রব্য থাকবে, তার সঙ্গে আর কি থাকবে, অক্সিন থাকবে, সাইটোকাইনিন থাকবে, এই জাতীয় কিছু হরমোন থাকবে। এই হরমোনগুলো কেন থাকবে না, এই কোষের বিভাজনটাকে ত্বরান্বিত করার জন্য। আর কোষগুলোকে সঠিক পরিমাণে পুষ্টিটা পৌঁছে দেবে কে, এই পরিপোষকগুলো বা এই নিউট্রিয়েন্টস গুলো। কিছুদিন পরে এখান থেকে কি তৈরি হবে, এই এক্সপ্ল্যান্ট থেকে, এই এক্সপ্ল্যান্টকে যদি পোষক দ্রবণের মধ্যে রাখি, এক্সপ্ল্যান্ট থেকে তৈরি হবে ক্যালাস। এই ক্যালাস আরো বড় হবে, তৈরি করবে এমব্রয়েড, সেই এমব্রয়েড আরো কিছুদিন পরে তৈরি করবে প্ল্যান্টলেট, অর্থাৎ ছোট ছোট চারা গাছের মতন কিছু জিনিস, চারা গাছ নয় পুরোপুরি, মুকুল বলা যেতে পারে, মুকুলের মতন কিছু জিনিস তৈরি করবে এবং সেখান থেকে তৈরি হবে চারা গাছ। যে চারা গাছগুলোকে এবারে আমরা এখান থেকে নিয়ে আমাদের টবে বা অন্য কোথাও চাষ করব এবং সেখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। এই যে পুরো ঘটনাটা অর্থাৎ কলাকর্ষণের যে পুরো ঘটনাটা, এটা ল্যাবরেটরিতে করা হয় বা পরীক্ষাগারে কৃত্রিমভাবে করা হয় এবং এর জন্য অনেক রকম যন্ত্রপাতির প্রয়োজন হয়। খুব বেশি দামি কিছু প্রয়োজন না হলেও তবুও কিন্তু প্রয়োজন হয় এবং এই ঘটনাটা কিন্তু টেস্ট টিউবের মধ্যেও করা সম্ভব। টেস্ট টিউব বা কালচার প্লেট পাওয়া যায়, তার মধ্যে এই কাজগুলো করা হয়ে থাকে। তো এই যে মাইক্রো প্রোপাগেশন, এর কিছু গুরুত্ব আছে। কি কি গুরুত্ব? সময় খুব কম লাগে এবং যেহেতু খুব নিয়ন্ত্রিত ব্যাপারটা, যে গাছগুলো মরে যাবে না, তার কারণ ওটা প্রতিনিয়ত আমাদের লক্ষ্য নজর করে রাখতে হবে। সঠিক পরিমাণ পরিপোষক বা পুষ্টি বস্তু তাকে দেওয়া হচ্ছে, তার কোষ বিভাজন বৃদ্ধি করার জন্য অক্সিন সাইটোকাইনিন দেওয়া হচ্ছে। ফলে এই যে কলাগুলো বা এক্সপ্ল্যান্টটা খুব সহজে, খুব দ্রুত সে নতুন চারা উদ্ভিদ সৃষ্টি করতে সক্ষম হবে। 2 নম্বর, রোগমুক্ত উদ্ভিদ। যেহেতু এটা খুব নিয়ন্ত্রিত পরিবেশে ঘটানো হচ্ছে, ফলে সেখানে নতুন রোগ ব্যাধি সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। লুপ্ত প্রায় উদ্ভিদের সংরক্ষণ করা সম্ভব, মানে যে উদ্ভিদগুলোর সংখ্যা ভীষণ কমে যাচ্ছে, খুব দ্রুত হারে যে উদ্ভিদগুলোর সংখ্যা কমছে, যেমন আমরা বলতে পারি সর্পগন্ধা বা সিংকোনা, এই জাতীয় যে সমস্ত ভেষজ উদ্ভিদ, তার সংখ্যা খুব দিনে দিনে কমে আসতে শুরু করেছে। তো তাদেরকে আমরা এইভাবে সংরক্ষণ করে, তাদের এইভাবে আমরা নতুন উদ্ভিদ সৃষ্টি করে সেগুলোকে আমরা পুনরায় চাষ করতে পারি। সারা বছর ধরে করা সম্ভব। এর জন্য কোনো আলাদা করে বর্ষাকাল বা যে সময় অতিরিক্ত বৃষ্টি হবে, যখন আমার জলের সাপ্লাইটা ঠিকঠাক থাকবে, এমন কোনো ব্যাপার নেই। আমি সারা বছর ধরে এই মাইক্রো প্রপাগেশন করতে পারি, কারণ এইগুলো করতে গেলে কিন্তু বর্ষার একটা প্রয়োজন হয়। খুব কম জায়গা লাগে, যে বিশাল কিছু মাঠ, বড় মাঠের প্রয়োজন তা নয়। খুব ছোট একটা ঘর বা একটা ল্যাবরেটরি হলেই আমরা এই মাইক্রো প্রপাগেশন নিজেদের মতন করে নিতে পারি। যে সমস্ত উদ্ভিদগুলোর মানে জন্মানোর হার খুব ধীর, অর্থাৎ খুব ধীরে ধীরে যারা জন্মায়, অথচ তাদের চাহিদা আছে বাজারে খুব, যেমন চন্দন কাঠ বা সেগুন কাঠ, শাল গাছ, এদেরকে খুব মানে তাড়াতাড়ি তৈরি করার জন্য আমরা মাইক্রো প্রপাগেশনের সাহায্য নিতে পারি। তাহলে এই যে এত ধরনের যে অঙ্গজ জনন প্রকৃতিতে ঘটছে উদ্ভিদের ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা আজকে শিখলাম, জানলাম। তোমরা বইগুলো ভালো করে পড়বে, যাদের কাছে যা বই আছে, এবং এই যে আমি এগুলো বললাম, এগুলো ছবিগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে কিভাবে হচ্ছে এবং উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবে। এখানে একটা জিনিস বলে দিই, যে মাইক্রো প্রপাগেশন কিন্তু যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে আমরা করতে পারি। যে কোনো উদ্ভিদ এই পদ্ধতিতে কিন্তু অঙ্গজ জনন করতে সক্ষম। ধন্যবাদ সকলকে।